হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পোষণো ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 কেমিস্ট্রি ছায়া প্রকাশনী বইয়ের 286 পেজের 54 নাম্বার থেকে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 53 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 54 নাম্বার থেকে সলভ করব, মানে সলভ করতে শুরু করব। বুঝতে পেরেছো? দেখো, পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 3.6 এবং 3.7 এমসিকিউ। দেখো, 54 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, কোন যৌগটির ক্ষেত্রে SN2 বিক্রিয়া সব থেকে ধীরে ঘটে। এবার তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা ভালো করে জানো SN2 রিয়াকশন রেট কার উপরে ডিপেন্ড করে? স্টেরিক হিন্ড্রেন্সের উপর ডিপেন্ড করে। আমি এখানে ইনফরমেশন লিখতে যাচ্ছি, এই জায়গায় লিখছি, দেখো যে আমরা এখানে লিখছি স্টেরিক হিন্ড্রেন্স যত বাড়ে, স্টেরিক হিন্ড্রেন্স যত বাড়ে তত আমাদের SN2 রিয়াকশন রেট তত কমে। এবার দেখো কোন জায়গায় সব থেকে বেশি স্টেরিক হিন্ড্রেন্স বেশি। তো তোমরা যদি দেখো এইটা থেকে এটা একটু বেশি স্টেরিক হিন্ড্রেন্স, তার থেকে এটা সব থেকে বেশি এটা স্টেরিক হিন্ড্রেন্স। যেমন ধরো এখানে ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটা, এই যে কার্বনটা আছে, এই কার্বনের সঙ্গে দেখো 3টে CH3 গ্রুপ যুক্ত আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে একটা CH3 গ্রুপ, এখানে হচ্ছে একটা CH3 গ্রুপ এবং এখানে একটা CH3 গ্রুপ। অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিওফাইল ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না। আমি আবার লিখি, দেখো এখানে নিউক্লিওফাইলের মধ্যে যে ব্যাকসাইড অ্যাটাক, সেই নিউক্লিওফাইল ব্যাকসাইড অ্যাটাক করে এই সিএলকে বের করে দিতে সব থেকে বেশি প্রবলেম হবে। সেই জন্য এক্ষেত্রে আমাদের SN2 রিয়াকশন রেট সব থেকে কম হবে, এটা বোঝা গেছে। এরপরে যাব আমরা 54 নম্বর হয়ে গেল, এরপরে যাব আমরা 55 নম্বর প্রশ্নতে। দেখো 55 নম্বর প্রশ্নতে আমাদের দেওয়া আছে, কোন হ্যালাইড আয়নটি নিউক্লিওফাইল হিসাবে সবচেয়ে ভালো। আচ্ছা, 55 নাম্বার আর 57 নাম্বারটা একই রকম, মানে 55 নাম্বারের সাথে 57 নাম্বারটাকে একই রকমভাবে এক্সপ্লেন করা যায়। 55 আর 57 নাম্বার। দেখো 55 নাম্বার এবং 57 নাম্বার এই ধরনের প্রশ্নগুলো করার জন্য আমাদের নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি এই সম্পর্কে ডিটেলস ধারণা থাকা প্রয়োজন। এই পার্টিকুলার ভিডিওতে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি নিয়ে মানে ডিটেলস ধারণা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি শর্টকাটে বোঝো ভালো করে। এখানে বলেছে কোনটি নিউক্লিওফিলিক ক্যারেক্টার, আমাকে নিউক্লিওফিলিক ক্যারেক্টারগুলোকে দেখতে হবে। তাহলে দেখো এই যে গ্রুপটা দেওয়া আছে, এটা হচ্ছে 17 নম্বর গ্রুপ। দেখো আমরা সবাই জানি যে ওপর থেকে যদি নিচের দিকে নামে, যেমন হচ্ছে F-, তারপর হচ্ছে Cl-, তারপর Br-, তারপর I-, ওপর থেকে যত নিচের দিকে নামে একটা জিনিস মনে রাখবে, সাইজ আমাদের কী হবে? সাইজ বাড়বে। আচ্ছা, সাইজ বাড়বে মানে আমরা বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটি কমবে, কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, তার থেকে এর কম, তার থেকে এর কম, তার থেকে এর কম, ইলেকট্রোনেগেটিভিটি কমে। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে নিউক্লিওফিলিসিটি, এখানে আমি NU- লিখলাম। NU- বলতে নিউক্লিওফিলিক ক্যারেক্টার বা নিউক্লিওফিলিসিটিকে আমি শর্টকাটে লিখেছি। নিউক্লিওফিলিসিটি এক্ষেত্রে তত বাড়বে। তাহলে এটাই হলো আমাদের রুল। বললাম সাইজ যত বাড়ে নিউক্লিওফিলিসিটি তত বাড়ে, আর ইলেকট্রোনেগেটিভিটি যত কমে নিউক্লিওফিলিসিটি তত বাড়ে। এবার দেখো এক্ষেত্রে কাজ সাইজ বড়, এই যে I-, তাহলে I- সাইজ বড় মানে I- নিউক্লিওফিলিক ক্যারেক্টার বেশি। আমি এর সঙ্গে ভালো করে বোঝো, আমি একই জিনিসের সঙ্গে আমরা ওই 55 নম্বর প্রশ্নের সাথে 57 নম্বর প্রশ্নটা আমরা একইবারে সলভ করব। আমি এখানে লিখছি, দেখো 55 নম্বর আমাদের কমপ্লিট। এবার দেখো আমি এখানে লিখছি, দেখো 57 নম্বর প্রশ্ন। দেখো 57 নম্বর আমাদের প্রশ্ন দিয়েছে, অ্যাপ্রোটিক দ্রাবকে হ্যালাইড আয়নগুলির নিউক্লিওফিলিসিটির সঠিক ক্রম আমাদের জানতে চাওয়া হয়েছে। আমি এখানে যদি ছবিটা আঁকি, ছবিটা আমি একটু এঁকে নিয়ে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটাকে, খুব ভালো করে বুঝবে 57 নম্বর প্রশ্নটাকে, প্রশ্নের অ্যান্সারটাকে। দেখো এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো চার্জ ডেন্সিটি কার বেশি, খুব ভালো করে বোঝো। চার্জ ডেন্সিটি মানে চার্জের ঘনত্ব কার বেশি? অবশ্যই F-। আমি এখানে লিখছি, দেখো F- তোমাদের চার্জ ডেন্সিটি হাইয়েস্ট, অর্থাৎ চার্জ ডেন্সিটি হাইয়েস্ট, চার্জ হাইয়েস্ট এটা কিন্তু বলিনি। এক্ষেত্রে I- চার্জ ডেন্সিটি লোয়েস্ট, এটা যদি হাইয়েস্ট হয় এটা হবে লোয়েস্ট। এবার আমরা দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, আর একটা জানতে হবে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আমি প্রথমত পোলার প্রোটিক বলছি, আমাদের এখানে প্রশ্নতে আছে পোলার অ্যাপ্রোটিক। আমি পোলার প্রোটিকটাকে বলিনি, তারপর পোলার অ্যাপ্রোটিক আসছি।
পোলার প্রোটিক সলভেন্ট বলতে ধরে নাও H2O। আমি এখানে লিখতে যাচ্ছি, ধরো এখানে লিখতে যাচ্ছি পোলার প্রোটিক সলভেন্টের এক্সাম্পল আমি নিচ্ছি দেখো H2O। আর যদি আমি এখানে পোলার অ্যাপ্রোটিক নিই তাহলে কি হবে সেটা পরে আসছি, আগে বলে দিই। ধরো F মাইনাস আয়ন সলভেশন বেশি হবে নাকি I মাইনাস আয়ন সলভেশন বেশি হবে? এখানে F মাইনাস আয়নের সলভেশন হাইয়েস্ট সলভেশন হবে। দেখো ভালো করে, এক্ষেত্রে যেহেতু F মাইনাসের চার্জ ডেন্সিটি বেশি, তাই ওয়াটার মলিকিউল জলের যে অণুগুলো থাকে সেই জলের অণুগুলো F মাইনাসকে বেশি করে ঘিরে থাকবে। আর এখানে চার্জ ডেন্সিটি লোয়েস্ট, সেই জন্য জলের মলিকিউলগুলো I মাইনাসকে সব থেকে কম ভালো ঘিরে থাকবে। মানে এখানে ওয়াটার মলিকিউল কম আছে, এই পার্টিকুলার জায়গাতে ওয়াটার মলিকিউল কম আছে। এবার ধরো F মাইনাস আর I মাইনাস দুটোই যদি নিউক্লিওফাইল হয় তাহলে কে ভালো বেশি অ্যাটাক করবে, কার অ্যাটাকিং পাওয়ার হাইয়েস্ট হবে? অবশ্যই F মাইনাস হবে না, F মাইনাস হবে। F মাইনাসকে বেশি পরিমাণে জলের অণু ঘিরে আছে, এর অ্যাটাকিং পাওয়ার কম হবে। ভালো করে বোঝো, আমি F মাইনাসের এটা আমি লিখতে যাচ্ছি, এর অ্যাটাকিং পাওয়ার কম হবে। কার অ্যাটাকিং পাওয়ার বেশি হবে? I মাইনাস। হতে পারে I মাইনাসের সাইজ বড়, কিন্তু I মাইনাসের অ্যাটাকিং পাওয়ার হাইয়েস্ট হবে। বুঝতে পেরেছো? তার মানে এক্ষেত্রে F মাইনাস এক্ষেত্রে বলছি পোলার প্রোটিকের ক্ষেত্রে বলছি F মাইনাস এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার সব থেকে কম হবে। নিউক্লিওফিলিক ক্যারেক্টার সব থেকে কম হবে কার বলো তো? F মাইনাস। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট যেমন H2O, এক্ষেত্রে আমাদের F মাইনাসের, এখানে লিখতে দিয়েছে হ্যাঁ, F মাইনাস এটা সব থেকে কম হবে, অ্যাটাক করতেই পারবে না। তার থেকে বেশি কে করবে Cl মাইনাস, তার থেকে বেশি কে করবে Br মাইনাস, এবং তার থেকে বেশি কে করবে I মাইনাস। এবার বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? আচ্ছা, এটা হবে আমাদের পোলার প্রোটিকের ক্ষেত্রে। আমি আরেকবার লিখছি ভালো করে, পোলার প্রোটিক এবং পোলার অ্যাপ্রোটিক। এবার দেখো আমি এখানে নিয়েছি পোলার অ্যাপ্রোটিক, এটাই আমাদের প্রশ্ন দেওয়া আছে। পোলার অ্যাপ্রোটিকের এক্সাম্পল হচ্ছে তোমাদের অ্যাসিটোন। এটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, যেটা আমি এখানে নিয়েছি, এই জায়গাটাতে নিয়েছি। ভালো করে বোঝো, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের মধ্যে F মাইনাস আছে, এইগুলো সব আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে সিটা হচ্ছে তোমার ডেল্টা পজিটিভ, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। আর অক্সিজেনটা হচ্ছে আমাদের ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ আর অক্সিজেনটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। আচ্ছা, এবার এই সলভেন্টের মধ্যে যদি F মাইনাস থাকে বা এই মাইনাসগুলো থাকে, ফর এক্সাম্পল আমি লিখছি দেখো F মাইনাস, বুঝতে পেরেছো? F মাইনাস আছে, তাহলে এই F মাইনাসটা সঙ্গে এই পজিটিভের কি অ্যাট্রাকশন দেখা দেবে? এটা মনে হয় যে F মাইনাস ডেল্টা পজিটিভের সঙ্গে একটা অ্যাট্রাকশন থাকবে, অরিজিনালি থাকবে না। কারণ এক্ষেত্রে সি অনেক ভেতরে আছে, ভালো করে বুঝবে, এক্ষেত্রে সি অনেক ভেতরে আছে। আর এই CH3 গ্রুপগুলো এখানে সিকে গার্ড করে আছে, সেই জন্য F মাইনাসের সঙ্গে সি এর কোনো অ্যাট্রাকশন থাকবে না। কিন্তু এখানে অক্সিজেনের ডেল্টা মাইনাসের সঙ্গে এই F মাইনাসের একটা রিপালশন দেখা দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি রিপালশন দেখা দেয় তাহলে F মাইনাস ভালোকে অ্যাটাক করতে পারবে। আর ঠিক একই জায়গায় যদি আমি এখানে I মাইনাসকে রেখে দিই তাহলে I মাইনাস কে অ্যাটাক করবে। এবার কম্পেয়ার করো, F মাইনাস অ্যাটাক ভালো করবে নাকি I মাইনাস কে অ্যাটাক ভালো করবে? অবশ্যই F মাইনাস ভালো অ্যাটাক করবে, কারণ F মাইনাসের চার্জ ডেন্সিটি হচ্ছে বেশি। এক্ষেত্রে F মাইনাসের চার্জ ডেন্সিটি হচ্ছে হাইয়েস্ট। হ্যাঁ, এক্ষেত্রে জলের মলিকিউল ঘিরে পেরেছিল, কিন্তু এক্ষেত্রে জলের মলিকিউল ঘিরবে না। তাহলে F মাইনাসের যেহেতু চার্জ ডেন্সিটি হাইয়েস্ট, এখানে অ্যাটাক করবে ভালো, তাহলে এক্ষেত্রে F মাইনাসের অ্যাটাকিং পাওয়ার ভালো হবে। অ্যাটাকিং পাওয়ার কি লিখলাম? F মাইনাসের অ্যাটাকিং পাওয়ার হাইয়েস্ট। তাহলে F মাইনাস সব থেকে ভালো নিউক্লিওফাইল আর I মাইনাস সব থেকে লোয়েস্ট নিউক্লিওফাইল। তাহলে পোলার প্রোটিকে তোমাদের যা ক্রোম, পোলার অ্যাপ্রোটিকে তোমাদের ক্রোম ঠিক এর উল্টো। আচ্ছা, তার মানে এটা আমি এখন মুছে দিচ্ছি, এই পার্টিকুলার জায়গাটা থেকে আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো, পোলার অ্যাপ্রোটিকে আমাদের কোনটা দাঁড়াবে? F মাইনাস, তারপর দাঁড়াবে Cl মাইনাস, তারপর দাঁড়াবে দেখো Br মাইনাস, আর তারপর দাঁড়াবে হচ্ছে তোমাদের I মাইনাস। এইটা হচ্ছে আমাদের পোলার অ্যাপ্রোটিকে নিউক্লিওফিলিক ক্যারেক্টার অথবা বেসিসিটি, নিউক্লিওফিলিসিটি অথবা বেসিসিটি। ঠিক আছে, নিউক্লিওফিলিসিটির ক্রম বা বেসিসিটির ক্রম মনে রাখবে। নিউক্লিওফিলিসিটি ক্রম এটা এবং বেসিসিটির ক্রম এটা হচ্ছে মানে পোলার প্রোটিকে তাই হবে, এরকম কোনো মানে নেই যে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি সবসময় সেম হবে। পোলার অ্যাপ্রোটিকে মানে এক্ষেত্রে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি সেম, কিন্তু এই ক্ষেত্রে তারা উল্টো।
এই যে জায়গাটা লিখেছি না, এটা আমি লিখেছি নিউক্লিওফিলিসিটির ক্রম। বেসিসিটির ক্রম কখনো চেঞ্জ হয় না। বেসিসিটির ক্রম হবে এর ঠিক উল্টো, মানে নিউক্লিওফিলিক ক্যারেক্টারে এই ক্ষেত্রে বেসিটি হবে, নিউক্লিওফিলিসিটির ক্রম হচ্ছে এটা, বেসিটির ক্রম হবে এর ঠিক উল্টো। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো পোলার অ্যাপোটিক দিয়েছে 57 নম্বর প্রশ্ন। কোন অ্যান্সারটা রাইট অ্যান্সার হবে? দেখো এটা দেওয়া আছে আমাদের অপশন নাম্বার ডিতে, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটার মধ্যে আমাদের 54 পর কত নম্বর প্রশ্ন ছিল জানো? 55 নম্বর প্রশ্ন এবং 57 নম্বর প্রশ্ন দুটোই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 57 নম্বরের আগে 56 নম্বরটা কমপ্লিট করব এবং তারপর চলতে থাকবো। দেখো 56 নম্বর প্রশ্নতে দেওয়া আছে নিচের কোন আয়নটি নিউক্লিওফাইল হিসাবে নির্দিষ্ট? আচ্ছা, এর এক্সপ্লেনেশন তোমাদের বই দেওয়া আছে। আমি এখানে লিখছি, দেখো নিউক্লিওফিলিসিটির ওপর স্টেডিক এফেক্ট। চলো, কিছু জিনিস তোমরা জানবে। প্রথমত কথা জানবে, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের চার্জ ডেন্সিটি, যেটা এখনই প্রথমে করলাম। চার্জ ডেন্সিটি যত বাড়ে তত আমাদের নিউক্লিওফিলিসিটি তত বাড়ে, এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর আমি এখানে লিখতে যাচ্ছি, যদি স্টেরিক হিন্ড্রেন্স যদি বাড়ে, মনে রাখবে নিউক্লিওফিলিসিটি কমে, এটা মনে রাখবে। আচ্ছা, এই দুটোর মধ্যে যখন ঝামেলা হবে তখন স্টেরিক হিন্ড্রেন্স হবে ডোমিনেটিং ফ্যাক্টর। এই দুটোর মধ্যে এইটা হচ্ছে আমাদের ডোমিনেটিং ফ্যাক্টর। আচ্ছা, এর মানে কি, মানে এই ডোমিনেটিং ফ্যাক্টর এর মানেটা কি? চলো মানেটা আমি বলে দিচ্ছি। দেখো অপশন এ হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কেন হবে আমি সেটা এক্সপ্লেন করছি। দেখো এখানে আছে সি, এখানে হচ্ছে ও মাইনাস, আর 3 থেকে 3টে CH3 গ্রুপ আছে। এদিকে একটা CH3 গ্রুপ, এদিকে একটা CH3 গ্রুপ, আর এখানে একটা CH3 গ্রুপ। এবার দেখো এখানে অক্সিজেনের ওপর নেগেটিভ চার্জ, এই চার্জের ডেন্সিটি যত বাড়বে তত ভালো এ অ্যাটাক করতে পারবে, এটা নিয়ম। এবার দেখো অক্সিজেনের ওপর নেগেটিভ চার্জ তো আছে, 3 দিকে 3টে CH3 গ্রুপ আছে। এই CH3 গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে ইলেকট্রনকে এ ঠেলে দেয় এবং এটাকে বলা হয় প্লাস আই গ্রুপ। ইলেকট্রনকে পুশ করে। তারপরে CH3 গ্রুপগুলো এই যে ইলেকট্রনকে পুশ করে, দেখো এদিকে পুশ করছে, এদিকে, তার ফলে অক্সিজেনের ওপর চার্জ ডেন্সিটি বাড়ছে। হ্যাঁ, সবাই ইলেকট্রন অক্সিজেনের ওপর দিচ্ছে, অক্সিজেনের চার্জ ডেন্সিটি বাড়ছে। তাহলে চার্জ ডেন্সিটি বাড়লে নিউক্লিওফিলিক ক্যারেক্টার বাড়ে, ঠিক আছে। কিন্তু এবার স্টেরিক হিন্ড্রেন্স দেখো। স্টেরিক হিন্ড্রেন্স বলতে এখানে CH3 গ্রুপ 3টে বড় বড় CH3 গ্রুপ যুক্ত আছে। তাহলে 3টে বড় বড় CH3 গ্রুপ যদি যুক্ত হয়ে যায়, তাহলে নিউক্লিওফাইলের আকারটা হয়ে যায় অনেক বড়। সেই জন্য এই নিউক্লিওফাইলটা অ্যাটাকিং পাওয়ার, মানে কাউকে অ্যাটাক করার ক্ষমতা কমে যায়। হতে পারে এর চার্জ ডেন্সিটি বেশি, কিন্তু অ্যাটাকিং পাওয়ার কম। সেই জন্য চার্জ ডেন্সিটির সঙ্গে যদি স্টেরিক হিন্ড্রেন্সের কখনো তুলনা হয়, তাহলে স্টেরিক হিন্ড্রেন্স দিয়ে আমরা ব্যাখ্যা করব এবং সেটাই হবে রাইট অ্যান্সার। এবং স্টেরিক হিন্ড্রেন্সের ক্ষেত্রে হবে ডোমিনেটিং ফ্যাক্টর। তার মানে এক্ষেত্রে আমরা স্টেরিক হিন্ড্রেন্স দেখব, চার্জ ডেন্সিটি দেখব না। তার মানে এই যে এই নিউক্লিওফাইলটা হচ্ছে আমাদের উইক নিউক্লিওফাইল, যেটাকে বলবো নিকৃষ্ট নিউক্লিওফাইল। তার মানে এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার, ভালো করে মনে হবে, নিউক্লিওফিলিক ক্যারেক্টার লোয়েস্ট, কিন্তু এর বেসিক ক্যারেক্টার, মানে এর কিন্তু বেসিক ক্যারেক্টার যদি বলো, এর বেসিক ক্যারেক্টার হাই। এটা কিন্তু নিউক্লিওফিলিক ক্যারেক্টার কম হলেও এর বেসিক ক্যারেক্টার কিন্তু হাই, এটা মাথায় রাখবে। তাহলে অপশন নাম্বার এ হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার হবে বুঝতে পারলে। দেখো বাকি BCD এগুলোতে স্টেরিক হিন্ড্রেন্স কম আছে, স্টেরিক হিন্ড্রেন্স বেশি নেই, স্টেরিক হিন্ড্রেন্স কম আছে। তাহলে যেহেতু স্টেরিক হিন্ড্রেন্স কম, তাহলে এগুলো ভালো নিউক্লিওফাইল অপশন এর তুলনায়। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যাব 58 নম্বর প্রশ্নতে। দেখো আমাদের 56 নম্বর প্রশ্নের পর 57 নম্বর প্রশ্নটা এর আগেই তো করিয়ে দিলাম, এর আগে মানে 55 সময় করিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি তাহলে 58 নম্বর প্রশ্নতে। আমি ডিটেলসে লিখছি না। দেখো অপশন এতে লেখা আছে H2O অপেক্ষা শক্তিশালী নিউক্লিওফাইল। আমি এখানে শর্টকাটে লিখছি, দেখো H2S এখানে বলেছে এটা শক্তিশালী নিউক্লিওফাইল কার তুলনায়? H2O ওর তুলনায়। তাহলে এটা আমাদের কার তুলনা করতে বলেছে? নিউক্লিওফিলিক ক্যারেক্টারটা দেখাতে বলেছে, বুঝতে পেরেছো? অপশন বিতে দেখো কি লেখা হয়েছে, CH3 3P, আর এখানে দেখা যাচ্ছে CH3 3N,
বলেছে পি এন অপেক্ষা শক্তিশালী নিউক্লিওফাইল, তার মানে এইটা শক্তিশালী, ঠিক আছে, এটাও আমাদের ওই নিউক্লিওফিলিক ক্যারেক্টারই দেখতে চেয়েছে। অপশন সি। দেখো দেওয়া আছে CH3 COO মাইনাস আর দেওয়া আছে CH3O মাইনাস, হয়েছে অপেক্ষা শক্তিশালী নিউক্লিওফাইল, মানে এটা থেকে এটা শক্তিশালী নিউক্লিওফাইল। আর ডি দেওয়া আছে OH মাইনাস, এটা শক্তিশালী H2O এর তুলনায়। আমাকে প্রশ্নতে কি বলেছে, কোনটি সঠিক নয় বলেছে, তার মানে এটার মধ্যে 3টে সঠিক হবে আর একটা ভুল হবে, আর আমাকে ভুলটাই খুঁজে বের করতে হবে। আমরা অপশন ডি থেকে শুরু করছি, ভালো করে বলছো, অপশন ডি থেকে আমরা শুরু করছি। ভালো করে দেখবে, এখানে থেকে যে OH মাইনাস আর এখানে আছে H2O। মনে রাখবে যে কোনো চার্জড স্পিসিসের থেকে নিউট্রাল স্পিসিসের নিউক্লিওফিলিসিটি লোয়েস্ট হয়। আমি এখানে লিখতে যাচ্ছি, দেখো নিউক্লিওফিলিসিটি যদি কোনো চার্জড স্পিসিস থাকে সেটার নিউক্লিওফিলিসিটি বেশি হবে কার তুলনায়, নিউট্রাল স্পিসিস। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে H2O এর চার্জ নেই আর OH মাইনাসের চার্জ আছে, তার মানে চার্জ স্পিসিসের নিউক্লিওফিলিসিটি বেশি, অর্থাৎ OH মাইনাসের নিউক্লিওফিলিসিটি বেশি কার তুলনায়, H2O এর তুলনায়, এবং এটাই আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে, তার মানে এই অপশনটা কারেক্ট অ্যান্সার। আমাকে ভুলটা খুঁজে বের করতে বলেছে। চলো সিটা দেখো, সিটে দেওয়া আছে CH3COO মাইনাস আর CH3O মাইনাস। আগে এটাকে দেখো CH3COO মাইনাস, দেখো এখানে লেখা আছে CH3, ভালো করে দেখবে COO, ডবল ও বলতে এইভাবে দেখানো হয়, এই একটা ও আছে আর এদিকে এই একটা ও আছে, মাইনাস। মাইনাস বলতে কোথায় মাইনাস সাইনটা দেবো, মনে রাখবে অক্সিজেন যখন সিঙ্গেল বন্ড বানায়, অক্সিজেন যখন সিঙ্গেল বন্ড বানায় তখন অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ থাকে, তার মানে এখানে অক্সিজেন দেখো সিঙ্গেল বন্ড বানাচ্ছে, নেগেটিভ চার্জ। আর অক্সিজেন যখন ডবল বন্ড বানায় কোনো চার্জ থাকে না। এখন এখানে চার্জ আছে, এটা কি ভালো নিউক্লিওফাইল? দেখো মনে রাখবে এখানে না একটা তোমার ওই রেজোন্যান্স কাজ করে। কীভাবে রেজোন্যান্স কাজ করে দেখো, নেগেটিভ সিগমা পাই সিগমা নেগেটিভ, পাই সিগমা নেগেটিভ, কনজুগেট সিস্টেম, এটাকে বলা হয় কনজুগেট সিস্টেম। আর কনজুগেট সিস্টেমে সবসময় তোমার কী হয়, ওই রেজোন্যান্সে পার্টিসিপেট করে। কী করে পার্টিসিপেট করে, এই নেগেটিভ সাইনটা এখান থেকে এখানে আসবে আর পাইটা এখান থেকে এখানে উঠে যাবে, তার মানে এই মাইনাসটা এখানে ডবল বন্ড ক্রিয়েট করবে আর এইটা পাইটা উঠে গিয়ে এখানে মাইনাস হলো, তার মানে নেগেটিভ চার্জটা দুটো অক্সিজেনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, আর দুটো অক্সিজেনের মধ্যে চার্জ ভাগ হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে মানে ভাগ হয়ে যাচ্ছে, যেহেতু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে সেই জন্য চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে। চলো, তার মানে যেহেতু রেজোন্যান্স হচ্ছে সেহেতু আমাদের চার্জ ডেন্সিটি এক্ষেত্রে কমে যাচ্ছে। আর যেহেতু চার্জ ডেন্সিটি কমছে, আমি এখানে বলতে পারি এর নিউক্লিওফিলিসিটি তোমার কমে যাচ্ছে। এবার দেখো এটাতে উল্টো লেখা আছে, এখানে দেখো এর থেকে বেশি দেওয়া আছে। আর দেখো এইখানটা কেন কম হবে, ধরো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এখানে না কোনো রেজোন্যান্স হবার কোনো জায়গা নেই। রেজোন্যান্স হবার জায়গা নেই মানে এর চার্জ ডেন্সিটি বেশি, এই পার্টিকুলার জিনিসটার চার্জ ডেন্সিটি এখানে বেশি, আর চার্জ ডেন্সিটি বেশি মানে নিউক্লিওফিলিসিটি এর বেশি আর এর কম, তার মানে এই স্টেটমেন্টটা আমাদের ভুল লেখা আছে। আর আমাকে বলছে ভুলটাই রাইট অ্যান্সার দিতে, মানে ভুলটাই খুঁজে বের করতে হবে, তার মানে এই ক্ষেত্রে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এবার হয়তো তোমরা বলতে পারো স্যার এটার মধ্যে কেন এই দুটো স্টেটমেন্ট সঠিক, এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখানে অক্সিজেন আর সালফার আছে, হাইড্রোজেনগুলো তো সেমই আছে, অক্সিজেন আর সালফার দেওয়া আছে। তো তোমরা জানো গ্রুপ 16 অক্সিজেন, তার নিচে থাকে সালফার। যদি আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা করে থাকো তাহলে এটা ভালো বুঝতে পারবে। যদি আমরা ওপর থেকে নিচে থেকে নামি তাহলে ইলেকট্রোনেগেটিভিটি তোমার কমে, তাহলে এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে অক্সিজেনের যদি ইলেকট্রোনেগেটিভিটি তোমার বেশি হয় আর সালফারের ইলেকট্রোনেগেটিভিটি তোমার কম। আর ইলেকট্রোনেগেটিভিটি কম মানে এখানে দেখো ইলেকট্রোনেগেটিভিটি যত কমে নিউক্লিওফিলিক ক্যারেক্টার তত বাড়ে। আমি এখানে লিখতে যাচ্ছি, দেখো ইলেকট্রোনেগেটিভিটি যত কমে নিউক্লিওফিলিক ক্যারেক্টার তত বাড়ে, তার মানে এখানে এসের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কিন্তু সালফারের নিউক্লিওফিলিক ক্যারেক্টার বেশি, মানে নিউক্লিওফিলিসিটি বেশি, তার মানে সালফারের নিউক্লিওফিলিসিটি বেশি, আর সেটাই দেওয়া আছে, তার মানে এটা হলো রাইট অ্যান্সার। আর একই জিনিস একই রকমভাবে এখানে PRN আছে, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন, তার নিচে আছে ফসফরাস। এটা যেমন গ্রুপ 16, এটা তেমনি গ্রুপ 15। ওপর থেকে নিচে দিকে নামো, ইলেকট্রোনেগেটিভিটি কমে, লিখে দিচ্ছি দেখো ইলেকট্রোনেগেটিভিটি কমে মানে নিউক্লিওফিলিসিটি বাড়ে।
এবং অপশন নাম্বার বি এটাও আমাদের রাইট স্টেটমেন্টে দেওয়া আছে, সেই জন্য আমাদের অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এরপর দেখব আমরা 59 নাম্বার প্রশ্ন। দেখো এই 59 নাম্বার প্রশ্নটাতে আমাদের নিউক্লিওফাইল আর তোমার বেসিসিটি যেটাকে বলা হয়, এই দুটোর মধ্যে একটু কম্পেয়ার যদি না জানো একটু প্রবলেম। দেখো মনে রাখবে আমরা যখন নিউক্লিওফাইলের কথা বলি, সে কী করে, সে অ্যাকচুয়ালি তোমার মানে নিউক্লিওফাইল আর আমি যদি বলি এখানে লুইস বেস, এই দুটোর মধ্যে অরিজিনাল যদি বলি পার্থক্য কী, লুইস বেস না তার লোন পেয়ার দেয়। লুইস বেস কী করে, লোন পেয়ার ডোনেট করে। কাকে ডোনেট করে? এইচ প্লাসকে ডোনেট করে। নিউক্লিওফাইল মানে বোঝো, নিউক্লিওফাইল মানে হচ্ছে তোমার লোন পেয়ার ডোনেট করে। কাকে ডোনেট করবে? এইচ প্লাস ছাড়া, আমার বলছি শোনো, এইচ প্লাস ছাড়া অন্য কাউকে ডোনেট করবে। হ্যাঁ, লুইস বেস লোন পেয়ার এইচ প্লাসকেই দেবে, আর নিউক্লিওফাইল লোন পেয়ার এইচ প্লাসকে দেবে না, পরিবর্তে অন্য কাউকে দেবে। আচ্ছা, এছাড়াও আরও পার্থক্য আছে। আমরা যদি এই প্রশ্নটাকে ভালো করে দেখি, দেখো আমাদের প্রশ্নটাতে বলা হয়েছে 59 নাম্বার প্রশ্নটাতে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে। অপশন এ, একটি ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল তার কনজুগেট বেস অপেক্ষা শক্তিশালী। আচ্ছা, এই স্টেটমেন্টটা আমার মনে হয় একটু প্রবলেম আছে। কীরকম প্রবলেম ভালো করে বুঝবে। এখানে ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইলের কথা যদি আমি ভাবি, ভালো করে বোঝো, এখানে ঋণাত্মক চার্জযুক্ত এটা এতে দেওয়া আছে, ধরো OH মাইনাস, এটা হচ্ছে আমাদের এটা ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। বলেছে তার কনজুগেট বেস মানে বোঝো, ধরে নাও আমি এখানে ভালো করে বোঝো, এখানে তো আমি H প্লাস দিলাম, এখানে কী দেওয়া হলো, ধরো H প্লাস দেওয়া হলো। এবার ধরো H প্লাস যায়, তাহলে এখানে কী তৈরি হলো, তো H2O তৈরি হলো। এইটা আর এটা কিন্তু কনজুগেট বেস নয়, এটা অরিজিনালি কনজুগেট অ্যাসিড। OH মাইনাসের কনজুগেট অ্যাসিড হচ্ছে এটা, আর কনজুগেট বেস হচ্ছে এটা। এবার আমাদের প্রশ্নতে কি বলা হয়েছে শোনো, ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল তার কনজুগেট বেস অপেক্ষা। এবার যদি অন্য কোনো কনজুগেট বেস আমি নিই, অন্য কোনো কনজুগেট বেস বলতে ধরে নাও এখানে দেওয়া আছে তোমার OH মাইনাস, আর ধরো এখানে নিয়ে নিচ্ছি ধরো CH3, হ্যাঁ, তারপর যদি COO মাইনাস, তাহলে এটা একটা কনজুগেট বেস। যদি বলো কার কনজুগেট বেস দেখাচ্ছি, দেখো এখানে যে তোমার CH3 COOH, এখান থেকে আমি ধরো এখানে আসবো, কি করব, H প্লাস এখানে রিমুভ করব, H প্লাস এখানে রিমুভ করা হয়, H প্লাস বাইরে বের করে দেবো, তাহলে যেটা থাকবে এটা, আর এটাই হয়ে যাবে আমাদের কনজুগেট বেস, এবং এটা হয়ে যাবে আমাদের অ্যাসিড বলতে কনজুগেট অ্যাসিড, এটা কনজুগেট বেস, তো কনজুগেট অ্যাসিড বেস পেয়ার তোমরা ক্লাস 11-এ পড়েছো। আচ্ছা, এবার যদি ধরো এখানে আমি ধরো H প্লাস দিই, তাহলে H2O তৈরি হবে। এখানে যদি আমি H প্লাস ধরো অ্যাড করে দিই, ভালো করে বোঝো, তাহলে এখানে H2O তৈরি হবে। আর H2O যদি H প্লাস যদি অ্যাড করি, তাহলে ওটা অ্যাসিডে পরিণত হয়। এবার এইভাবে স্টেটমেন্টটা আমার মনে হচ্ছে একটু প্রবলেম আছে। যাই হোক, আমি এটার সঙ্গে যদি এটা তুলনা করি, ধরো এখানে দেওয়া আছে ধরো OH মাইনাস, আর এখানে ধরো একটা দেওয়া আছে দেখো কনজুগেট বেস, কোনটা দেওয়া আছে, এই যে এটা CH3 COO মাইনাস। ধরো এর সঙ্গে এর যদি তুলনা করি, তাহলে আমাদের স্টেটমেন্টটা যেটা লিখেছে সেটা ঠিকই লেখা আছে। আচ্ছা, এইটা কিন্তু তোমাদের রেজোন্যান্স টেবিল, এই যে আমি এখানে রেজোন্যান্স টেবিল লিখলাম, কেন রেজোন্যান্স টেবিল, কীভাবে রেজোন্যান্স টেবিল, এটা আমি এর আগের প্রশ্নতে তোমার 58 নাম্বার প্রশ্নটাতে এক্সপ্লেন করে দিয়েছি, ভালো করে এক্সপ্লেন করেছি। আচ্ছা, যদি এটা রেজোন্যান্স টেবিল হয়, এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার কমে যায়, এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার কিন্তু হ্রাস পায়, আর এখানে এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার কী হবে গো, নিউক্লিওফিলিক ক্যারেক্টার বাড়বে। বুঝতে পেরেছো? এবং এই স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট যদি আমি এইভাবে ধরে থাকি। তো এবার দেখো অপশন বিতে কী দেওয়া আছে, যেসব নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিক পরমাণুটি একই, তাদের ক্ষেত্রে ক্ষারকীয়তা বৃদ্ধি পেলে নিউক্লিওফাইল হিসাবে ক্ষমতা বৃদ্ধি পায়। আমি এখানে একটা রুলস লিখছি, সেটা হচ্ছে যখন সেন্ট্রাল অ্যাটম সেম হবে, ঠিক আছে, যখন সেন্ট্রাল অ্যাটম যখন সেম হবে, তখন সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইটা শোনো, যদি চার্জ ডেন্সিটি, শর্টে লিখছি, যদি চার্জ ডেন্সিটি যদি বাড়ে, তাহলে নিউক্লিওফিলিসিটি বাড়ে, এবং বেসিসিটি, মনে রাখবে এখানে বেসিসিটি কী হবে, বেসিসিটি তোমার বাড়বে।
নিউক্লিওফিলিসিটি বাড়ছে, বেসিটি বাড়ছে কখন? যখন চার্জ ডেন্সিটি বাড়বে। কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এই যে যখন সেন্ট্রাল অ্যাটম সেম হয়ে যাবে। এক্সাম্পল দেখে নাও, ধরো এখানে লেখা আছে OH মাইনাস আর এখানে লেখা আছে দেখো CH3O মাইনাস। এখানে অক্সিজেনের এই যে চার্জ দেওয়া আছে মাইনাস, এর চার্জ ডেন্সিটি বাড়ে। কেন বাড়ে? কারণ এখানে CH3 গ্রুপটা হচ্ছে প্লাস আই গ্রুপ, ইলেকট্রন এখানে পুশ করে। আর যেহেতু ইলেকট্রন পুশ করে এখানে চার্জ ডেন্সিটি এমনি বেড়ে যায়, আর চার্জ ডেন্সিটি বাড়লে নিউক্লিওফিলিসিটি বাড়ছে এবং বেসিটিও বাড়ছে, অর্থাৎ এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার বেশি এবং এর বেসিক ক্যারেক্টারও বেশি, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু OH মাইনাস আয়ন। এবং এটাই আমাদের দেওয়া আছে অপশন বিতে, এবং এটা হচ্ছে আমাদের সঠিক স্টেটমেন্ট। অপশন সিটা দেখো, এবার দেখো দেওয়া আছে যেসব নিউক্লিওফাইলের আক্রমণকারী পরমাণুগুলি বিভিন্ন ক্ষেত্রে, মানে পরমাণুগুলি ভিন্ন বলেছে। আচ্ছা, আগেরটাতে কি বলা ছিল? আক্রমণকারী পরমাণুগুলো সেম, এখানে ও, এখানে ও, এখানে ও, এখানে ও, বোঝা গেছে? এখানে বলেছে ভিন্ন। অপশন নাম্বার সি থেকে লেখা আছে যদি এখানে কি বলা হয়েছে, যদি এখানে আক্রমণকারী পরমাণুগুলি ভিন্ন হয়। ফর এক্সাম্পল ধরো এখানে লেখা আছে OH মাইনাস আর এখানে লিখছি দেখো SH মাইনাস, হচ্ছে এখানে আক্রমণকারী পরমাণু দেখো একটাতে আছে অক্সিজেন আর একটাতে আছে তোমার সালফার, আক্রমণকারী পরমাণুগুলো আলাদা আলাদা। তখন এক্ষেত্রে কী রুলস অ্যাপ্লাই হবে? মনে রাখবে এখানে অক্সিজেন, ভালো করে দেখো, এখানে অক্সিজেন থাকে ওপরে, তার নিচে থাকে সালফার, তার মানে ওপর থেকে নিচের দিকে নামলে সাইজ বাড়ে, আর সাইজ বাড়ছে মানে ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? ইলেকট্রোনেগেটিভিটি কমছে, আর ইলেকট্রোনেগেটিভিটি যদি কমে তাহলে তার নিউক্লিওফিলিক ক্যারেক্টার তোমার বাড়বে। তার মানে এস এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার বেশি। মনে রাখবে এস এর নিউক্লিওফিলিক ক্যারেক্টার বেশি। এটা কি ক্যারেক্টার বললাম? এটা আমাদের বললাম নিউক্লিওফিলিসিটি। নিউক্লিওফিলিসিটি এখানে বেশি। আচ্ছা, কার বেশি? SH এর বেশি। আর যদি বলো বেসিসিটি, যদি বলো আমাকে বেসিসিটির অর্ডার, তাহলে বেসিসিটির অর্ডার হবে এর ঠিক উল্টো। এটা ঠিক উল্টো হবে। কেন উল্টো হবে? আচ্ছা আগে লিখে নি। হ্যাঁ, এখানে হবে তোমার OH মাইনাস, আমি এদিকে দেবো, আর এখানে লিখছি দেখো SH মাইনাস। আচ্ছা, কেন উল্টো হবে? কারণ নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি এক্ষেত্রে তোমার অ্যান্টি প্রপোর্শনাল হয়ে যায়। কখন হয়ে যায়? যখন এটা পোলার কোটিক সলভেন্ট দেওয়া থাকে। দেখো এই পোলার কোটিক আর পোলার অ্যাপোটিকের ব্যাপারটা আমরা প্রথমে আলোচনা করেছি। যখন কোনো জায়গাতে সলভেন্ট দেওয়া থাকবে না, পোলার কোটিক না পোলার অ্যাপোটিক, তাহলে সেক্ষেত্রে আমরা পোলার কোটিক ভেবে নেব। এক্ষেত্রে আমরা ভেবে নেবো এটা পোলার কোটিক, বুঝতে পেরেছো? এক্ষেত্রে আমাদের ভেবে নিতে আর কি, ধরো এটা পোলার কোটিক। আর যদি পোলার কোটিক ভেবে নিই আমরা কাজ সারি, তাহলে পোলার কোটিকে এই নিউক্লিওফাইল আর বেসিটি, ভালো করে মনে রাখবে, নিউক্লিওফিলিসিটি আর বেসিটি ঠিক একে অপরের উল্টো হয়ে যায়, একে অপরের উল্টো হয়ে যায়। মানে নিউক্লিওফিলিসিটি বাড়লেও বেসিটি বাড়বে না, বেসিটি উল্টে কমবে। আর এটাই আমাদের দেওয়া আছে অপশন সিতে, এটাই দেওয়া আছে, মানে এই স্টেটমেন্টটা দেওয়া আছে। তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। তাহলে ভুল স্টেটমেন্ট হচ্ছে অপশন নাম্বার ডি। দেখো অপশন নাম্বার ডি থেকে দেওয়া আছে স্টেরিক ইন্টাস নিউক্লিওফাইল হিসাবে আয়নের ক্ষমতা হ্রাস করতে পারে না, এটা দেওয়া আছে অপশন ডিতে। এবং এইটা আমরা আলোচনা করেছি 56 এতে। ভালো করে প্রশ্নটা দেখো, 56 এটা হয়েছিল কারেক্ট অ্যান্সার। 56 এতে আমরা আলোচনা করেছি। কি আলোচনা করেছিল? যে যদি তোমাদের স্টেরিক হিন্ডাস বেড়ে যায় তাহলে তার নিউক্লিওফিলিসিটি কমে যায়, এটাই আমরা বলেছিলাম। ধরো এখানে পড়েছিলাম, এক্সাম্পল নিয়েছিলাম O মাইনাস, আর তিন দিকে তিনটে CH3 নিয়েছিলাম, এখানে একটা CH3 আর এখানে একটা CH3 আর এখানে একটা CH3। যেহেতু এখানে স্টেরিক হিন্ডাস অনেক বেশি, সেই জন্য নিউক্লিওফিলিসিটি কমে যায়, বুঝতে পেরেছো? আর এখানে কি লিখেছে? এখানে লিখেছে যে আয়নের ক্ষমতা হ্রাস করতে পারে না, কিন্তু এটা হ্রাস করতে পারে, এটা হ্রাস করতে পারে। তার মানে এইটাই হচ্ছে আমাদের ভুল অ্যান্সার, অপশন নাম্বার ডি। তার মানে অপশন নাম্বার ডি হচ্ছে এক্ষেত্রে আমাদের তোমার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো এটাকে আর একবার মানে তোমরা ব্যাকে যাও এবং ব্যাকে গিয়ে দেখো ভিডিওটাকে, দেখো বুঝতে পারবে।